আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা সহ আরও ২ শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের খবর পাওয়া গেছে। এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার অন্তত ৯৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। হলফনামায় তথ্যে গলদ, তথ্য গোপন, ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্বের জটিলতা, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সমর্থনকারী ভোটারের তথ্যে গরমিল সহ নানা অসঙ্গতির কারণে সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানা গেছে। তবে তাদের আপিল করার সুযোগ রয়েছে। সবাইকে স্বাগত জানাচ্ছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচনের পথে দেশ, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এবং নির্বাচনের যাত্রা শুরু হয়েছে, ভোটের গাড়ি চলা শুরু করেছে, প্রার্থীরা প্রস্তুতি নেওয়া শুরু করেছে, কিন্তু তার মধ্যে বিভিন্ন রকমের চ্যালেঞ্জও তো আছে। 2026-এর এই নির্বাচন নিয়ে অনেক রকমের চ্যালেঞ্জ আছে এবং সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে আজকে আমার সাথে যুক্ত হয়েছেন রেজাউল করিম, গবেষক, রাজনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক। তিনি আমার সাথে যুক্ত হয়েছেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক, বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি। যেমনটা বলছিলাম, নির্বাচনের পথে দেশ, এই বিষয়টা নিয়ে কথা বলছি। আমি শুরুটাই করতে চাই, এই যে আপিলের বিষয় আছে, তারপরে হলফনামার বিষয় রয়েছে, হলফনামাগুলো প্রার্থীদের যে হলফনামাগুলো রয়েছে সেগুলো জমা দেওয়া হচ্ছে, সেখানে নানা রকমের অস্বচ্ছতা পাওয়া যাচ্ছে, নানা রকম কারণে সেগুলোকে বাতিলও করা হচ্ছে, বিভিন্ন রকমের বিষয় তো আছে। শুরুটাই আমি করতে চাই এবারের নির্বাচন 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনের চ্যালেঞ্জগুলো, নির্বাচন কমিশনের চ্যালেঞ্জগুলো, রাজনৈতিক দলগুলো চ্যালেঞ্জ, সবগুলো চ্যালেঞ্জ একসাথে আসলে একীভূত হয়েছে এবং সাধারণ যারা ভোটার রয়েছে তাদের কাছে বড় প্রশ্ন হচ্ছে ভোটের প্রশ্ন, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন। আমি শুরুটা করতে চাই কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আপনাকে দিয়ে। এবারের নির্বাচনে 2026-এর নির্বাচনে আপনি চ্যালেঞ্জগুলো কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠানে আমার সহযোগী রেজাউল ভাই, আপনি সহ দেশ বিদেশে যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সবাইকে আমি আন্তরিকভাবে সালাম, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ এখন সময় অতিক্রান্ত করছে। আসলে চ্যালেঞ্জের ব্যাপার। এই সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, যেটা ডক্টর ইউনূস সাহেব অতীতে বলেছেন, ইতিহাসে সেরা নির্বাচন তিনি উপহার দেবেন, প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে। সেই মহান লক্ষ্যকে সামনে রেখে গত 17 বছর যাবৎ এদেশের তরুণ প্রজন্ম সহ নাগরিকরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সেই প্রেক্ষাপটে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় প্রতীক্ষার পর মানুষের আকাঙ্ক্ষা, প্রত্যাশা যে তাদের পছন্দ মতো প্রতিনিধিদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সুষ্ঠু পরিবেশে, নিরাপত্তার সাথে, উৎসবমুখর পরিবেশে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে সুযোগ সৃষ্টি তৈরি হবে। এটি একটি নিঃসন্দেহে আমাদের জন্য বহুল আকাঙ্ক্ষিত, প্রত্যাশিত একটি বিষয়। এটি তিনি প্রত্যাশা দিয়েছেন, মানে এটি তিনি আশা দিয়েছেন, এটি তিনি মানে ভরসা দিয়েছেন যে এরকম ভাবে তিনি নির্বাচনটি করতে চান। কিন্তু বাস্তবতাটা কি আসলে এরকম? শামীম ভাই, আপনার কাছে মনে হয় নিরাপত্তার যে কথাটি বললেন, নির্বাচনের আগেই, আগ মুহূর্তেই, তফসিল ঘোষণার 2 দিন পরে যখন আমরা দেখছি একজন প্রার্থীকে গুলি করে মারা হচ্ছে এবং তার খুনি পালিয়ে যাচ্ছে, দেশ থেকে দেশের বাইরে চলে যাচ্ছে, তখন আসলে নিরাপত্তা নিয়ে কোনো রকমের দেখুন, এটা কিন্তু এর আগে টকশোতে আমি বলেছি কয়েকবার, প্রত্যেকটা সময় অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার যেই বলেন, 3 মাসের সরকারে বলেন, প্রত্যেকটি সরকার বিগত সরকারে রেখে যাওয়া পরিস্থিতি, আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য, জনগণের জানমাল, আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই এন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার বলেন, তারা একটা অস্ত্র উদ্ধার অভিযান চালায়। সন্ত্রাসী, মাদক সেবনকারী, অপরাধ প্রবণতার সাথে যারা জড়িত তাদেরকে অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে। কিন্তু এই সরকার, দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা বারবার বলেছি এর আগে টকশোতে, এই সরকার দীর্ঘ সময় 1 বছর 4 মাস 5 মাস অতিক্রান্ত হতে যাচ্ছে, এই সরকার কিন্তু সেটা করতে পারে। আজকে সন্ত্রাসীরা, অস্ত্রধারীরা, মাদক সেবনকারীরা, ভাড়াটে খুনিরা বেপরোয়া হয়ে উঠেছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মানুষ উদ্বিগ্নতার মধ্যে রয়েছে, উৎকণ্ঠার মধ্যে রয়েছে, নিরাপত্তাহীনতা রয়েছে। এই যে আমাদের আভ্যন্তরীণ জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সেটা কিন্তু আমরা এই সরকার ব্যর্থ হয়েছে আমি মনে করি। আজকে বেপরোয়া হয়েছে সন্ত্রাসীরা। আজকে নির্বাচনকে সামনে রেখে একটা বহুবিধ চ্যালেঞ্জের মুখে সরকার।
আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি আপনি নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, এইভাবে অপরাধীরা দিনে দুপুরে গুলি করে হত্যা করে যদি পার পেয়ে যায়, তাহলে তো আপনাকে অবশ্যই সংকটের মধ্যে পড়বে দেশ। তো সেক্ষেত্রে মানে কি করা যেত? আমি 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 নিশ্চয়ই সমাধানের পথেও আসবো আপনার কাছে। আমি একটু চলে যেতে চাই রেজাউল করিম আপনার কাছে। নির্বাচনের চ্যালেঞ্জ বলা হচ্ছে, বেশ কিছু চ্যালেঞ্জ, নতুন চ্যালেঞ্জ যুক্ত হয়েছে। নির্বাচন কমিশনের প্রস্তুতির একটা বিষয় রয়েছে, কারণ গণভোট নামে একটা নতুন ভোট এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি সম্পর্কে দেশের বেশিরভাগ মানুষ, মানে আমি একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের কথা বলছি, যে এই মানুষগুলো কি ওয়াকিবহাল আছে গণভোট কি, সেই সম্পর্কে কোনো প্রস্তুতি আছে নির্বাচন কমিশনের? কিংবা নির্বাচন কমিশন বারবার বলছে যে তারা একটা সুষ্ঠু নির্বাচন করতে চায়, কিংবা তারা চ্যালেঞ্জের কথা বলেছেন যে সাইবার অ্যাটাক কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে নানা রকমের হয়রানিমূলক কর্মকাণ্ড চালাতে পারে যারা নির্বাচন হোক সেটা চায় না। তো সেক্ষেত্রে তাদের কোনো উদ্যোগ আপনারা খেয়াল করেছেন কিনা? উপস্থিত দর্শক এবং আমার সাথে সহ আলোচক সবাইকে আসসালামু আলাইকুম। একটা বিষয় হচ্ছে কি, আপনার এই যে আপনার গণভোট যেটাকে বলছেন, বাংলাদেশের ইতিহাসে যতবার গণভোট হয়েছে মানুষের কখনোই গণভোটে খুব একটা আগ্রহ থাকে না। এক, দুই হচ্ছে এই গণভোটটা একটা পারপাস নিয়ে, একটা মেটিকুলাস ডিজাইন নিয়ে কিন্তু এটা করা হয়। তো সেখানে আপনি দেখবেন যে এই যে গণভোটটা আয়োজন করা হয়েছে, জাতীয় নির্বাচনের দিকে সবার নজর দৃষ্টি, তার মধ্যে এই গণভোটের প্রতি কারো কোনো আকর্ষণ নাই, কেউ এটা নিয়ে আলোচনা করে না, অনেকে জানেও না এটার ইম্প্যাক্ট কি, এটা কিভাবে হবে, এই ভোটের ফলাফল হলে কি হবে, ফলাফল না হলে কি হবে, কেউ কিছু জানে না। তার মানে তাহলেও তারপরে গণভোটটা হবে কেন? তার মানে এই গণভোটের অন্তরালে এই সরকার কোনো একটা পারপাস আছে, মেটিকুলাস ডিজাইন আছে, যেই বিষয়টা আমাদের জন্য সত্যিকার অর্থে অ্যালার্মিং। আমরা অনেক বেশি সন্দিহান কি হতে পারে না হতে পারে। কারণ আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষ তিনি না বুঝে কোনো পরিকল্পনা ছাড়াই এই গণভোটটা আয়োজন করতেছেন, কোনো ইম্প্যাক্ট ছাড়াই, কোনো এটার কোনো ফলাফল ছাড়াই? তার মানে এখানে এই গণভোটটা সাধারণ ভোটার অংশগ্রহণ করুক না করুক, কয়েক কোটি ভোট তারপরে পড়বে। এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিসিশন ছিল নাকি ঐকমত্য কমিশনের ডিসিশন ছিল? মানে এটা আসলে এখন ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে উনি সরকার প্রধান, গণভোট হচ্ছে, ওনার সম্মতিতে, হ্যাঁ ওনার সম্মতি ছাড়া তো আর এটা হতে পারে না, ওনার পারমিশন ছাড়া তো হতে পারে না। নির্বাচন কমিশন সবাই তো এখন তার অধীনে। সো এই বিষয়টা এটা খুবই অ্যালার্মিং বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় যেটা আপনার ওই যে ইলেকশনের যে বিষয়টা দেখেন, যে স্বতন্ত্র ক্যান্ডিডেট যারা, বাংলাদেশের সব রাজনৈতিক আমলেই কিন্তু স্বতন্ত্র ক্যান্ডিডেট থাকবে। রাজনৈতিক দলের অনেক লোকও নমিনেশন না পেয়ে স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়। সেখানে বাংলাদেশে এই সরকারের সময় আমরা তো সবাই মানে আশা করেছিলাম যে যোগ্য যারা ওই এলাকায় তারাই প্রতিনিধি হবেন। এখন আপনি সুপার যোগ্য হন, কিন্তু আপনি তারপর প্রতিনিধি হতে পারবেন না। কেন? আপনার নমিনেশন লাগবে এবং বড় দলের। এখন ছোট দলগুলো তাহলে কি করবে? তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। আর যিনি স্বতন্ত্র সে কি করবে? তাকে স্বতন্ত্র ক্যান্ডিডেট হইতে হবে কোনো দলবল ছাড়া। স্বতন্ত্র ক্যান্ডিডেট হতে গেলে একজন ব্যক্তি সে একা, এমনি একা, তার দল নাই, বল নাই, অর্থ নাই, অনেক কিছু নাই। আপনি একটা মানুষের যেখানে এমনি বাই ডিফল্ট তার মধ্যে অনেক দুর্বলতা আছে, সীমাবদ্ধতা আছে, তার মধ্যে আপনি আরো সীমাবদ্ধতা চাপিয়ে দিলেন, যাতে এবং ডিসকারেজ করছেন যাতে কেউ স্বতন্ত্র ক্যান্ডিডেট না হয়। কিরকম সীমাবদ্ধতা তার মধ্যে অ্যাড করা হলো? যে একজন আপনার ধরেন ঢাকায় যদি কোনো আসনে 8 লক্ষ ভোটার হয়ে থাকে, তাহলে আপনাকে 8000 ভোটার স্বাক্ষর নিতে হবে। না শুধু স্বাক্ষর না, তার এনআইডি নাম্বার, তার আপনার তার ভোটার আইডি, ভোটার নাম্বার, তার স্বাক্ষর, তার ঠিকানা, ফোন নাম্বার, এগুলো লাগবে। গেমটা এখানেই না, আপনি 8000 ভোটারকে ম্যানেজ করলেন, তার মধ্যে থেকে যে একটা ভোটারকে আমি 50 লাখ টাকা দিয়ে কিনে তাকে দিয়ে যদি বলাই যে জোর করে আমাকে দেয়া স্বাক্ষর করাইছে, শেষ। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? আমি 10 জন ভোটারকে আমি র্যান্ডমলি সিলেক্ট করে তাকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে তাদেরকে আমি একটা উল্টা জবানবন্দি দেওয়াইলাম, তখন তো পিকচারটা চেঞ্জ হয়ে যাবে। এরকম অনেকগুলো ঘটনায় পুরো বাংলাদেশে অনেক হয়েছে। যেমন তাসনিম জারার ক্ষেত্রে যেটা হয়েছে, এই মেয়েটা সে 1-2 দিনের মধ্যে অনেক কষ্ট করে কিন্তু সে 5000 ভোটারের স্বাক্ষর নিয়েছে, 5,500 সেখানে কিছু ভোটার ছিল যেই ভোটারের আপনার
মানে ওই কি বলে 2টা আসনের মধ্যে যে একটা বাউন্ডারি থাকে ওই সীমানার মধ্যে তার বাসা ঠিকানা। এখন তারা অনেকে কনফিউজ যে আসলে সে কি 5 নং 8 নং আসনের ভোটার না 9 নং আসনের ভোটার, এরকম কিছুগুলো কনফিউশন থাকে। এগুলো তো নির্বাচন কমিশনের সীমাবদ্ধতা। এখন সেই ব্যক্তিদের এরকম কিছু স্টোরির কারণে কয়েকজন ভোটারের ঠিকানা বা কোনো কিছু তারা যখন যাচাই বাছাই করছে, এগুলোর কারণে ভোটার সংক্রান্ত কিছু বিষয় দেখা মানে আপনার কিছু অনিয়ম ঠিক না, কিছু বিচ্যুতি দেখা গিয়েছে। এই ডেভিয়েশনের কারণে তাকে বাতিল করা হলো। এখন আপনি বলেন একজন যোগ্য ক্যান্ডিডেট, হেভিওয়েট ক্যান্ডিডেট যদি বা সুপার হেভিওয়েট হয়ে যদি এইসব সীমাবদ্ধতার কারণে কেউ যদি কোনো স্বতন্ত্র ক্যান্ডিডেট না হতে পারে, তাহলে বাংলাদেশে আপনি তার মানে আপনি বাধ্য করছেন ভালো ভালো ব্যক্তিগুলোকে মানে রাজনৈতিক দলেই যোগ দিতে হবে। একটু যুক্ত করি আপনি যেমনটা বললেন যে আপনি বাধ্য করছেন যে ভালো ভালো ব্যক্তিগুলোকে, যাতে করে তারা স্বতন্ত্র প্রার্থী না হয়ে যায়। স্বতন্ত্র প্রার্থী হয়ে যাওয়া মানে দল থেকে আলাদা হয়ে যাওয়া, বিদ্রোহী হয়ে যাওয়া, নিজের আদর্শ বাদ দিয়ে অন্যের আদর্শ না ভোট ভাগ হয়ে যাওয়া, এই বিষয়গুলো। তার মানে কি দলের সমর্থন না থাকলে সে মানুষটা আসলে মানে দলের পক্ষ থেকে এক ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে, এটা মনে হয় আপনার কাছে কি মনে হচ্ছে? এটা অ্যাকচুয়ালি কি, এটা দল থেকে চাপ সৃষ্টি করছে, আমি দলের দোষ দেবো না, কারণ এই সুযোগগুলো বেশি নিচ্ছে ওই স্ব জায়গার যারা প্রতিপক্ষ ক্যান্ডিডেট। যেমন ধরেন আপনি জামাতের ওখানে একজন ক্যান্ডিডেট দাঁড়ালো, আমি জামাত জাস্ট উদাহরণ দিচ্ছি, জামাত একজন ক্যান্ডিডেট আছে, এখন ওই জায়গায় আপনার একজন স্বতন্ত্র ক্যান্ডিডেট দাঁড়াইলো। এখন জামাত একটা বড় দল, এই বড় দলটা ওই ক্যান্ডিডেটকে কিন্তু অনেক বড়ভাবে সাপোর্ট দিতে পারবে, সমর্থন দিতে পারবে, শক্তি যোগাইতে পারবে, তাকে মনোবল বৃদ্ধি করতে পারবে, আর্থিক সহায়তা দিতে পারবে, প্রশাসনিক সহায়তা দিতে পারবে। এত কিছু নিয়ে ওই ব্যক্তি তখন কি করবে, ওই যে স্বতন্ত্র ক্যান্ডিডেট যে তার বিরুদ্ধে কিন্তু কনস্পিরেসি করে তাকে কিন্তু ক্ষতি করার সুযোগটা পাবে, যেটা বাংলাদেশের সব দল পাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে কোথায়, আপনার যত উঁচু আদর্শেরই আপনি মানুষ হন না কেন, আপনাকে এখন বাধ্য হয়ে কোনো দলে যোগ দিতে হবে। এখন প্রত্যেকটা দলের তো নিজস্ব একটা আদর্শ আছে, তাই না, আইডিওলজি আছে। এখন একটা ব্যক্তি তার নিজস্ব আইডিওলজিটাকে স্যাক্রিফাইস করে কবর দিয়ে তাকে কিন্তু অন্য একটা দলের আদর্শে যেতে হচ্ছে। মানে টিকে থাকতে হলে আরেকটা দলে গিয়ে জোটবদ্ধ হতে হচ্ছে। আমি ভালোবেসে ধরেন আমি বিএনপি করলাম, এটা এক জিনিস। আরেকটা হচ্ছে আমি কুল কিনারা না পেয়ে বিএনপিতে আসলাম, এটা তো বিএনপির জন্য ক্ষতিকর। আমি এই আলোচনাটাতে আসবো, এই যে জোটের রাজনীতি অনেকেই নিজেদের দল বিসর্জন দিয়ে আরেক দলে গিয়ে জোটবদ্ধ হচ্ছে কিংবা জোট হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। অবশ্যই একটা বিরতি নিই, বিরতির পর ফিরে এসে আমি নিশ্চয়ই আপনাদের দুজনের কাছে ফিরে আসবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি। আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায় সঙ্গে থাকুন, ফিরছে এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা, সোনিয়া হক আপনাদের সাথে আছি। আলোচনায় চলে যেতে চাই নির্বাচনের পথে দেশ এবং রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, নির্বাচন কমিশনের প্রস্তুতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তুতি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি আজকে। শুরুতেই চলে যেতে চাই কৃষিবিদ শামীমুর রহমান। শামীম, আপনার কাছে যেমনটা বলছিলেন রেজাউল করিম বিরতিতে যাবার আগে, যে এই যে বিভিন্ন জায়গায় স্বতন্ত্র প্রার্থী হচ্ছে এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শর্ত বেঁধে দেওয়া হচ্ছে, তাদের কাজটাকে আরো জটিল করে দেওয়া হচ্ছে, এটা নির্বাচন কমিশনের যে দায়িত্বটা ছিল অনেকখানি তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে সেটা উদ্ধার করে ফেলার একটা চেষ্টা করা হচ্ছে, এমনটা আমি যতটুকু যদি বুঝতে পারি সেখান থেকে বলছি। আবার দেখা যাচ্ছে প্রায় 2 শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার পর্যন্ত 99 জনের মনোনয়নপত্র বাতিল করা হয় এর আগে, আমরা জানি। তো কিন্তু আপিল করার একটা সুযোগও দেওয়া হয়েছে। এই যে আপিল করে মানুষগুলো ফিরে আসবে, মানে প্রার্থীরা ফিরে আসবে, এবং তারপরে যে নির্বাচনী প্রস্তুতির একটা বিষয় রয়েছে, সময়টা 12 ফেব্রুয়ারি যদি 2026-এ নির্বাচন হয়, এটা আসলে কতটুকু মানে সামঞ্জস্যপূর্ণ বলে আপনার কাছে মনে হয়? শামীমুর রহমান। ঠিকই বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই যে আপিল করার সুযোগ তাদের রয়েছে, এটা তো একটু সময় লাগবে, তাদেরকে দিতে হবে। আপিলে তারা সেখানে যদি সব যৌক্তিকভাবে উপস্থাপন করতে পারে, নিশ্চয়ই তাদের প্রার্থীতা ফিরে আসবে। কিন্তু একটা সময়ের স্বল্পতা দেখা যাচ্ছে, এটার জন্য একটি সংকটও তৈরি হবে এটার মধ্য দিয়ে। আমি মনে করি এটা অল্প সময়ের মধ্যে এটা অ্যাডজাস্টমেন্ট করাটা খুব অনেক কঠিন হয়ে যাবে। এই বহুবিধ চ্যালেঞ্জের মুখে কিন্তু আমাদের নির্বাচনকে সামনে এগিয়ে যেতে হচ্ছে। এই নির্বাচনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করা, আমাদের অস্ত্র উদ্ধার অভিযান করা, সন্ত্রাসীদের উপর চাঁদাবাজদেরকে ধরা, এগুলো কিন্তু নির্বাচনের সাথে সম্পৃক্ত। আপনি যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, এই নির্বাচনটা অনেক কঠিন পরিস্থিতির সৃষ্টি করবে। উৎসব মুখর পরিবেশে মানুষ যেটা চাচ্ছে,
আমাদের তো সেই দিকে রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা যাতে সুষ্ঠু অবাধ একটি নির্বাচন, সবার উৎসব মুখর পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে, এটি আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেই তো বাংলাদেশকে হাজারো সংকটের মধ্যে এই বাংলাদেশকে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসতে হবে, উত্তরণ ঘটাতে হবে। আমরা শুনছি বিভিন্ন রাজনৈতিক দলের মুখেই শুনছি যে ঐক্য, সৌহার্দ্য কিংবা সম্প্রীতির রাজনীতি চায় এবং এবারের নির্বাচনটা আসলে সকলে মিলে করতে চায়, অন্তর্ভুক্তিমূলক করতে চায়। কিন্তু বাস্তবতা কি আপনার কাছে সেরকম মনে হয় শামীমুর রহমান শামীম, যে মাঠের রাজনীতিটা আর এই যে কথার রাজনীতিটা, এটা কি এক? আপনার কাছে কি মনে হয় সেটা? দেখুন, বাস্তবতা হলো বাংলাদেশের এখন আগামী নির্বাচনকে সামনে রেখে দুটি শিবিরে বিভক্ত হয়ে গেছে। বিএনপির নেতৃত্বাধীন একটি জোট, আবার হলো জামাত ইসলামের নেতৃত্বাধীন একটি জোট। ভোট যুদ্ধে দৃশ্যমান প্রকৃত অর্থে যেটা, এটা একটা রাজনৈতিক প্রতিযোগিতা, আদর্শগত ভিন্নতা থাকা সত্ত্বেও আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, ভোটের মাঠে ক্যাম্পিং চলবে। এটা আমরা ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলো তো একটি জায়গায় আমাদেরকে আসতে হবে এই ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে এই রাষ্ট্রকে বিনির্মাণের জন্য। আফটার ইলেকশন, যেমন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব বলেছেন, সবাইকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করে হাসিনা যেখানে এই খনি সরকার এই রাষ্ট্রকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবিধানিক জাতীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ, দুর্নীতি করে ধ্বংসস্তূপে পরিণত করেছে, কোনো একটি রাজনৈতিক দলের একার পক্ষে এটা সম্ভব না। এটাতে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানও দেখেছি আমরা যে তিনি একটা মানে সম্মতি জানিয়েছেন যে নির্বাচনের পরে বসার একটা কথা বলেছেন উনি। এক্ষেত্রে আসলে জোটের বিষয়টা চলে আসে। আমি একটু রেজাউল করিমের কাছে যাই, পরবর্তীতে আবার ফিরে আসবো আপনার কাছে। রেজাউল করিম, আপনি যেমনটা বলছিলেন যে ছোট ছোট দল যেগুলো, সেগুলোকে নিজেদেরকে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দেখা যাচ্ছে যে ছোট দল বড় দলের কাছে গিয়ে একীভূত হচ্ছে, মানে একটা ছোট স্রোত একটা বড় মোহনায় গিয়ে মিশছে, একটু বড় হচ্ছে। কিন্তু ওই যে নিজের দল ছেড়ে আরেক দলে যাওয়া কিংবা নিজের দলকে একেবারে বিলুপ্ত ঘোষণা করে আরেক দলে যোগদান করা, মানে একটা দল করলাম আমি সারা জীবন, আরেক দলের প্রতিনিধি হয়ে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়া, এটি আসলে রাজনৈতিক স্বাস্থ্যের জন্য কতটুকু মঙ্গলজনক বলে আপনার মনে হয়? রেজাউল করিম, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার পার্ট অফ পাওয়ার পলিটিক্স। আপনি যখন পাওয়ার পলিটিক্সের কথা চিন্তা করবেন তখন আপনি রিয়েলিস্ট ভিউ থেকে এটা ঠিক আছে। আর যদি আপনি আদর্শগত রাজনীতির কথা চিন্তা করেন, বাংলাদেশের স্বাস্থ্যকর রাজনীতি, বা আমরা যদি বাংলাদেশের সত্যিকার পরিবর্তন চাই, আমাদের এই পাওয়ার পলিটিক্স থেকে বের হয়ে আসতে হবে। ছোট দলগুলো কেন বড় দলের কাছে যায়? কারণ তারা মনে করে যে তারা যদি বড় দলের সাথে না থাকে তাহলে তারা হয়তো মাঠের রাজনীতিতে টিকতে পারবে না, তারা প্রশাসনকে ট্যাকেল দিতে পারবে না, তারা ওখানে অত্যাচারিত নিপীড়িত হতে পারেন। আর এটা কি জন্য? কারণ বর্তমান যে সরকার, এই সরকার সময় তো এটা আরো বেশি প্রবণতা দেখা দিয়েছে। কারণ কি, এটা অনিশ্চয়তা থেকে আপনি যখন সিকিউরিটি ডিলেমা কাজ করবে যে আমি অমুক, যেমন বিএনপির মনোনয়নপ্রাপ্ত বা জামাতের মনোনয়নপ্রাপ্ত অমুক ব্যক্তি আছে, আমি তার সাথে আমি পারবো না, তার এখানে সিকিউরিটি নিরাপত্তার সাপোর্টটা অনেক বেশি, তার সাথে আপনার প্রশাসন থাকবে, অনেক কিছু থাকবে, কর্মী থাকবে, আর আমি যদি যাই আমার সাথে তো কেউ থাকবে না, আমাকে যদি নির্যাতন করা হয় বা আমাকে হামলা করা হয়, আমাকে এটা ট্যাকেল দেওয়ার মতো পরিস্থিতি নেই। তখন তারা কি করে যে এটাকে ব্যালেন্স করার জন্য তারা তখন আরেকটা দল খুঁজে। যেমন আপনার কিছু জায়গায় 8 দল যুক্ত হয়েছে, তো এটা কি জন্য? আপনার সেই 96-তে যেই আওয়ামী লীগ আজীবন আপনার জামাতকে ঘৃণা করছে, 96 সালে জামাত আওয়ামী লীগের কাঁধে ভর করেছে না, সেই জামাত আবার 2001-এর নির্বাচনে বিএনপির কাঁধে ভর করছে। আবার ওই একই জামাত এখন আপনি দেখতে পাচ্ছেন যে এনসিপির আপনার কিছুদিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছিলেন যে আপনার পতাকা বিক্রি করে বা পতাকা বিক্রি করে আমরা বা রক্তের উপর দিয়ে আমরা ক্ষমতায় যাব না। তাহলে সেই পতাকার কথা যদি আপনি বলেন, তাহলে তারা জামাতের সাথে কিভাবে এখন বন্ধুত্ব করলো? হ্যাঁ, আবার ওই দিকে দেখেন নাহিদ একটা কথা বলছে না যে ক্ষমতা না জনতা, জনতা জনতা। তা এখন ক্ষমতা না জনতা তুমি বললা, তাহলে তুমি এখন তাহলে নির্বাচনে ক্যান্ডিডেট হচ্ছ কেন? ক্ষমতার জন্যই তো হচ্ছ। সো তার মানে বিষয় হচ্ছে এই ধরনের আমাদের একটা ডাবল স্ট্যান্ডার্ড রোল, হিপোক্রেসি চলতেছে। এইসব হিপোক্রেসি কেন চলতেছে? ফর পলিটিক্যাল আপনি কমফোর্ট জোনের জন্য, আপনি পাওয়ার পলিটিক্সটার একটা অংশ হিসাবে। এর জন্য বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি অস্বাস্থ্যকর এবং
অস্বস্তিকর এবং ক্ষমতাকেন্দ্রিক। অনিরাপদ একটা ভবিষ্যৎ আসতেছে। তবে আশার বাণী হচ্ছে যে তারেক রহমানের যে ইদানিংকালে তার বক্তব্য যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এইটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা আশার। যদি বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা গ্রহণ আসতে পারে বা নির্বাচনে জয়ী হয়, সেক্ষেত্রে আমি মনে করি তখন একটা রাজনৈতিক দল ক্ষমতা থাকবে এবং তারেক রহমান যদি নেতৃত্বে থাকেন, তিনি যদি দলের প্রধান কাণ্ডারি হিসেবে থাকেন, যেহেতু তিনি এখন বর্তমানে আপনার ওই 7 ধারা অনুযায়ী তো তিনি এখন অলরেডি বিএনপি চেয়ারম্যান হয়ে গেছেন। সো বিএনপি চেয়ারম্যান হিসেবে তিনি গুরু দায়িত্বে থাকলে তখন আমি আশা করি হয়তো বা বাংলাদেশের চিত্রটা ভালোর দিকে যাবে। বাট আদারওয়াইজ যতদিন পর্যন্ত সেটা না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই অনিশ্চয়তা থেকে আমরা বের হতে পারবো না। এবং এই যে যারা স্বতন্ত্র ক্যান্ডিডেটের যে বিষয়টা এবারে দেখলাম, সারা বাংলাদেশে আপনার অনেক ক্যান্ডিডেট ছিল বিভিন্ন দলের, এই স্বতন্ত্র ক্যান্ডিডেট একজনও কিন্তু আপনার ভবিষ্যতে আর স্বতন্ত্র ক্যান্ডিডেট হতে চাইবে না। আমি যদি আমার নিজের কথা বলি, আমি কিন্তু এই পরিস্থিতি বিবেচনা করে রিস্ক অ্যানালাইসিস করেই কিন্তু আমি স্বতন্ত্র ক্যান্ডিডেট হইনি। কারণ আমি জানতাম যে আমি স্বতন্ত্র ক্যান্ডিডেট হব যদি হই, আমার 7,000 বা 5,000 ভোট যদি আমি এখানে যুক্ত করি ভোটারের, এই যে কোনো একটা ভোটারকে বাংলাদেশের মানুষ এখনকার যে কালচার, একটা মানুষকে আপনার 500 টাকা দিয়ে কিনে ফেলা যায়। সেখানে আপনার যদি 5-10 লাখ টাকা 50 লাখ টাকা দেয়, তাহলে তো ওইখানে আপনার প্রতিপক্ষ ঘায়েল হয়ে গেল। আপনি নির্বাচনে খরচ করবেন 5 কোটি টাকা, আপনার সেই 5 কোটি টাকা খরচ করতে হবে না। আপনি প্রতিপক্ষের একজন ভোটারকে 5 লাখ টাকা দিয়ে ক্রয় করে আপনি তাকে দেখালে একটা জবানবন্দি দেওয়াইবেন যে হ্যাঁ আমাকে সে জোর করে ভোট দেওয়াইছে, ওই তার প্রার্থিতা বাতিল, অ্যান্ড দেন আপনি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনি এমপি হয়ে গেলেন। এই যে একটা কালচারাল ড্যামেজ হইলো আপনার পলিটিক্যাল ফিল্ড। এবং নির্বাচন কমিশন, আমি বলবো এই যে বর্তমান নির্বাচন কমিশন, আওয়ামী লীগের সময় নির্বাচন কমিশনের পার্থক্য একটা জায়গায় শুধু, আওয়ামী লীগের সময় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ ছিল শেখ হাসিনার হাতে, এখনকার সময় নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। ফিরে আসি একটা বিরতির পর। দর্শক, একটা বিরতির পর ফিরে আসছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচনের পথে দেশ বিষয় নিয়ে আলোচনা করছি। আলোচনার শুরুতেই চলে যেতে চাই কৃষিবিদ শামীমুর রহমান শামীমের কাছে। যেমনটা বলছিলেন রেজাউল করিম, যে আসলে ওই নির্বাচন কমিশন এবং এই নির্বাচন কমিশন, মানে আমরা যদি 2024-এর যে 7 জানুয়ারি নির্বাচনটা হলো সেই সময় যে নির্বাচন কমিশন ছিল এবং 2026-এ যে নির্বাচনটা হতে যাচ্ছে সেই নির্বাচন কমিশনের মধ্যে একটাই পার্থক্য, সেটা সেই সময় নির্বাচন কমিশন ছিল শেখ হাসিনার হাতে, ফ্যাসিস্ট সরকারের হাতে, এবং এখন নির্বাচন কমিশন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। আবার এদিকে বিএনপি অভিযোগ করছে যে প্রশাসন, এনসিপি এবং জামাত কিছুটা বেশি সুবিধা পাচ্ছে সব জায়গাতেই প্রশাসনের পক্ষ থেকে। আবার গতকাল হাসনাত আব্দুল্লাহ এমনটা বলেছে যে প্রশাসন নাকি বিএনপির দিকে ঝুঁকে গেছে। আসলে সবকিছু মিলিয়ে যদি আমরা একটা প্রশাসনের ভূমিকা নিয়ে বিশ্লেষণ করতে চাই, আপনি কি বলবেন শামীমুর রহমান শামীম? আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন, ঠিকই, প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। দেখেন, প্রথমে আমি যেটা বলতে চাই, এনসিপি বা অন্যান্যরা, জামাতরা যারা বলছে যে বিএনপি প্রশাসনিকভাবে সুবিধা নিয়েছে, এটা সম্পূর্ণই মিথ্যা, বিভ্রান্তিকর এবং সত্যিকার অর্থে এটা সম্পূর্ণ মিথ্যাচার একটা। বিএনপি কিন্তু প্রশাসনে এই অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর 4 মাসে বিএনপি নীতিগতভাবে কখনো কোনো জায়গায়, কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন প্রতিষ্ঠানে লোক বসানোর প্রতিযোগিতায়, অসুস্থ প্রতিযোগিতায় বিএনপি ফাইট করে না, যায়নি, ছেড়ে দিয়েছে স্বাধীনভাবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ছেড়ে দিয়েছে, তারাই করেছে। বিএনপি অন্যান্য রাজনৈতিক দল, জামাত ইসলাম যেমন করেছে বিভিন্ন জায়গায়, এগ্রিকালচার, লাইভ স্টক, ফিশারি, যে গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে তাদের লোক বসেছে ডিসিএসপি। বিএনপি কিন্তু এই প্রতিযোগিতায় নিজেকে সামিল করে নেয়, কখনো এটা করে নেয়। এটা একেবারে সত্য কথা, মানুষ বুঝতে পারছে, দেশের মানুষ এটা সিরিয়াসলি এটা বুঝতে পারছে। বিএনপি সবসময় চাইছে নিরপেক্ষভাবে এই নির্বাচন কমিশন, সবার সাথে আলোচনা করে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন গঠন করেছে। অন্য অন্য সরকারের সাথে এই নির্বাচন কমিশনের সাথে তুলনা করলে হবে না। এদের কাছে আমাদের প্রত্যাশা রয়েছে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন, নিরপেক্ষভাবে, জাতির সামনে নির্মমভাবে, তারা নিরপেক্ষভাবে সবার জন্য সমান অধিকার দিয়ে একটি উপহার দেবে সুষ্ঠু অবাধ নির্বাচন। এটাই জাতির প্রত্যাশা। এটাই ডক্টর ইউনূস সাহেব, সেরকম পরিবেশ কি আপনি দেখতে পাচ্ছেন? সেটা পরিবেশটা তো এখন বিঘ্ন সৃষ্টি হচ্ছে তো নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে নীতিগত সিদ্ধান্ত, অস্ত্র উদ্ধার অভিযান, সেগুলো তো আমরা করতে পারিনি। এটা তো মানুষের একটা থ্রেট রয়েছে, জনগণের মাঝে একটা উদ্বিগ্নতা রয়েছে, তাদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা রয়েছে মানুষের।
এই যে প্রতিনিয়ত সহিংস ঘটনা ঘটছে সারা দেশের নির্বাচনকে কেন্দ্র করে, আরো যে ঘটবে না, এটা নিরাপত্তা কেউ দিতে পারবে? পারছে না। আমরা কিন্তু এই স্বল্প সময়ে, দীর্ঘ সময় চলে গেছে, 1 বছর 4 মাস, আমরা অস্ত্র উদ্ধার অভিযান বলেন, সন্ত্রাসীদের আটক করা বলেন, চাঁদাবাজি, মাদক সেবনকারী, দুর্বৃত্ত চক্র, তাদেরকে শনাক্ত করে আমরা কিন্তু আইনের ডেভিল আওতায় হান্ট করতে নামক না, নানা রকমের টোটালি কর্মসূচি ব্যর্থ চলছে। হয়েছে এই সরকার। ডেভিল হান্ট কিছুই করতে পারেনি। আজকে নিরাপত্তাহীনতায় দেশের মানুষ ভুগছে। এই একটা চ্যালেঞ্জ রয়েছে নির্বাচনের জন্য। এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই তো জনগণ যাতে ফিল করতে পারে যে নিরাপদে উৎসবমুখের পরিবেশে সন্ত্রাসী যারা রয়েছে, চাঁদাবাজ, দখলবাজ, এদের মুক্ত একটা নিরাপদ জনপদ, একটি আমরা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারছি প্রত্যেকটি জায়গায়। সেটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী রয়েছে, তাদেরকে কাজে লাগিয়ে ম্যাজিস্ট্রেটসে পাওয়ার দিয়ে আমরা তো তাদেরকে ধরতে পারতাম। এটা কিন্তু আমরা পারিনি 1 বছর 4 মাস। আমাদেরকে সবাইকে এই রাষ্ট্রের নিরাপত্তা, আগে আভ্যন্তরীণ নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সাথে সাথে উৎসব মুখর আনন্দঘন পরিবেশে সবার অংশগ্রহণে আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে ফিরে আসতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব, রহমান সাহেব এটাই তো বলেছেন, রাতারাতি করে আপনি পরিবর্তন করতে পারবেন না, ধাপে ধাপে পরিবর্তন, ধাপে ধাপে পরিবর্তন। সেটা তো একটা প্রতিশ্রুতি তারেক রহমান সাহেব দিয়েছেন, সবাইকে নিয়ে উনি জবাবদিহিতার, স্বচ্ছতার আওতায় একটি সুন্দর বাংলাদেশ তিনি বিনির্মাণ করবেন। অবশ্যই অবশ্যই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের আশ্বাস দিয়েছে বিএনপি, এবং নির্বাচন কমিশনের স্বাধীনতার প্রশ্নটিও কিন্তু থেকে গেছে। রেজাউল করিম, আপনি যদি এই প্রশ্নটির উত্তর দিয়ে দিতেন, আমি আর একটু বিস্তারিত আপনার কাছ থেকে শুনতে চাই। আপনার প্রশ্ন আবার একটু করেন। প্রশ্নটি হচ্ছে যে নির্বাচন কমিশনের স্বাধীনতা, মানে নির্বাচন কমিশন যে স্বাধীনভাবে কাজ করতে পারবে 2026-এর নির্বাচনে, তো সেটির নিশ্চয়তা আসলে কতটুকু? কারণ আপনি বলেছেন যে আসলে নির্বাচন কমিশনের মানে এখানে কি স্বাধীনতা? এখানে নির্বাচন, আমি তো মানে স্বাধীনতা কথাটাই আমার কাছে প্রাসঙ্গিক না। কারণ আমরা গত 1.5 বছর ধরে নির্বাচন কমিশনকে যা দেখলাম, তারা, আমি তো আপনাকে একটু আগেই বললাম যে এই নির্বাচন কমিশন একটা জায়গায় সিম্পল একটা পার্থক্য, শেখ হাসিনার নির্বাচন কমিশন আর ইউনূসের নির্বাচন কমিশন কর্মকাণ্ড সেম আছে। আচ্ছা, তাহলে আপনি এ তো স্বাধীনতা আপনার তাকে দেওয়া যায় যার স্বাধীনতা যে চায়। নির্বাচন কমিশন তো এখানে স্বাধীনতা, তাহলে আমরা যে লেভেল প্লেইং ফিল্ড বা সমান অধিকারের কথা বলছি, সেটা কিভাবে হবে? এটা হচ্ছে তাদের একটা, মানে এখানে ইউনূস সাহেব যে মেটিকুলাস ডিজাইনটা তাকে দিয়ে দিয়েছে, ওই ডিজাইনই সে ফলো করতেছে। বা এই নির্বাচন কমিশন শেখ হাসিনা আমলে যে জিনিসটা শিখিয়ে দিয়েছে সে ওইটাই ফলো করতেছে। নির্বাচন কমিশনের মধ্যে তো কোনো পরিবর্তন আমরা পাইনি। এখানে নির্বাচন কমিশন যদি পরিবর্তনই হতো, তাহলে আপনি বলেন বাংলাদেশে এই যে মানুষ কত কিছু নিয়ে আলোচনা করছে, নির্বাচন কমিশনের কোনো পরিবর্তন থাকলে তাহলে মিডিয়াতে অবশ্যই সেটা আসতো, ভালো কিছু থাকে, ভালো কিছু নাই, মিডিয়াতে আসেও না। আর এই যে এতগুলো ক্যান্ডিডেট, স্বতন্ত্র ক্যান্ডিডেট যারা দাঁড়াইলো, এই স্বতন্ত্র কোন ক্যান্ডিডেট, একজন ক্যান্ডিডেট বলেন যে এই ব্যক্তি বলুক যে নির্বাচন কমিশনের প্রতি তার আস্থা আছে? কারো আস্থা নেই। নির্বাচন কমিশন তো এখানে কোনো সংস্কার, সংশোধন কোনো কিছুই করে নেই, বরং উল্টা কিছু ব্যাড প্র্যাকটিস রেখে দিয়েছে। কি ব্যাড প্র্যাকটিস? যে এখানে একজন স্বতন্ত্র ক্যান্ডিডেট হতে গেলে তাকে 5,000 ভোটার লাগবে, বা তাকে ওই জায়গায় 1% ভোট লাগবে। আসলে সংস্কারের যে বিষয়টি ছিল, প্রায় 1.5 বছরের সময় ধরে যে সংস্কার হলো, ঐকমত্য কমিশন নামক একটি কমিশনের আন্ডারে অনেকগুলো সংস্কার হলো, সংস্কার শেষ পর্যন্ত অনেকেই বলেছেন এটিকে আসলে একটা অশ্বডিম্ব হিসেবে আখ্যায়িত করেছেন। আমার কাছে আজকে সময় নাই, আরো হয়তো বা বিস্তারিত আপনার কাছে জানতে পারতাম যে ঐকমত্য কমিশনের এই সংস্কার আসলে কতটুকু কাজে লাগবে এই 2026-এর নির্বাচনে। আজকের মতো শেষ করি, নিশ্চয়ই আগামী কোনো পর্বে বিস্তারিত জানবো। অসংখ্য ধন্যবাদ রেজাউল করিম এবং কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আপনাদের দুজনকে। আর যারা এতক্ষণ ছিলেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়, আপনাদেরও ধন্যবাদ।